আছি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা 27 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ব্যাখ্যা সহ জব সলিউশন করার চেষ্টা করব। আমি সহযোগিতা নিয়েছি রিসেন্ট জব সলিউশন, প্রকাশনী সহ অগ্রদূত, ম্যাট্রিক্স। আজকে আমরা 3টা সেট প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। যদি সময় পাই এর পাশাপাশি আরেকটু বেশি ব্যাখ্যা করার চেষ্টা করব। আর মূলত হচ্ছে এমসিকিউ যখন পড়বেন আপনারা অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বেন, কারণ এমসিকিউ যখন ব্যাখ্যা সহকারে পড়বেন তখন হচ্ছে লিখিত পরীক্ষার বিস্তারিত তথ্য জানা হয়ে যাবে, যা লিখিত পরীক্ষায় পাশ করতে সহযোগিতা করবে। তাহলে প্রথমেই আমরা শুরু করি জাতীয় রাজস্ব বোর্ড এর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের এমসিকিউ। 50টি এমসিকিউ ছিল, 60 মিনিট। যেগুলো আসলে ব্যাখ্যা করা প্রয়োজন হবে, যেমন গণিত এবং ইংরেজি, সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আর অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আজকে, আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। সপ্তদশ বলতে বোঝায় হচ্ছে 16 আলাওল কোন শতাব্দীর কবি? এই প্রশ্নটা বিগত সালে বেশ কয়েকবার এসেছে। আর সপ্তদশ শতাব্দী বলতে বোঝায় হচ্ছে 1500 থেকে 1600 মধ্যে। পরের প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। এটাও বিগত সালে বেশ অনেকবার এসেছে। যেগুলো আমি একটু মার্ক করে দেবো, যেগুলো বিগত সালে আসে সেগুলো আমি একটু স্টার্ট দিয়ে দেবো, যাতে পরবর্তীতে যখন আপনারা পড়বেন তখন এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। আমাদের তৃতীয় প্রশ্ন, বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে? বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে পদ বলে, কিন্তু এখানে যেহেতু উত্তরে পদ নাই তাহলে কোনোটি না, ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে পদ বলে। ওকে, 4 নম্বর প্রশ্ন, সমব্যাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সমবিহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। এই প্রশ্নগুলো আসলে ব্যাখ্যার প্রয়োজন নেই, এগুলো আসলে মুখস্থের জিনিস, মুখস্থ করতে হবে। পরবর্তী প্রশ্ন, উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। উচ্চাটন প্রশান্ত। পরবর্তী প্রশ্ন, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। যেমন গ্রামান্তর, অন্য গ্রাম, দেশান্তর, অন্য দেশ, এগুলো হচ্ছে নিত্য সমাস। পরবর্তী প্রশ্ন, ওকে, 7 নম্বর প্রশ্ন। আসলে আমি একটু সময় নিচ্ছি, দেখছি যে আমার কথা বাই ঠিক আছে কিনা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডালে ডালে কুসুম ভার। এই প্রশ্নটা হচ্ছে ওই যে উপ আনুষ্ঠানিকের ডাটা এন্ট্রি অপারেটর পদেও এসেছে। তাহলে এর উত্তর হবে হচ্ছে সমূহ। ডালে ডালে কুসুম ভার, ডালে ডালে কি? কুসুম সমূহ। তাহলে ভার অর্থ এখানে সমূহ।
আমাদের 8 নম্বর প্রশ্ন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, বিষাদ অর্থ কি বোঝাচ্ছে? এখানে উত্তর দিয়েছে কোনটি নয়। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি, এটা আসলে কোনো কারক বোঝাচ্ছে না, সেই কারণে হচ্ছে এটা কোনটি দেওয়া হয়েছে, সরি এটা। এবার 9 নম্বর প্রশ্ন, ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ওখানে যাস না, এটা আসলে জেনারেল নলেজের বেসিক থেকে প্রশ্ন, যে কমন সেন্স, যে ওখানে যাস না, এটা হচ্ছে আদেশ বুঝাইছে, এই কারণে উত্তর হবে ক আদেশ। পরবর্তী প্রশ্ন, অগ্র পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অবিমিশ্রকারী, এটা লিখিত এমসিকিউ উভয় পরীক্ষায় এসে থাকে, যে এক কথায় প্রকাশ, অগ্র পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অবিমিশ্রকারী। অজগর বৃত্তি বাগধারা অর্থ কি? আলসেমি। অজগর বৃত্তি বাগধারা অর্থ কি? আলসেমি। এটাও অনেকবার এসেছে। কোনটি জ্যোতিচিহ্ন নয়? বিসর্গ। এই যে বিসর্গ তো ব্যঞ্জনধ্বনি, এই কারণে হচ্ছে এটা জ্যোতিচিহ্ন নয়। পরবর্তী প্রশ্ন, গজানন কোন সমাস? গজ আনন যার বহুব্রী সমাস। বহুব্রী সমাস সাধারণত আমরা জানি যে সমাস ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রী সমাস বলে। আর বহুব্রী অর্থ হচ্ছে ধান। নদের চাঁদ বাগধারার অর্থ কি? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। নদের চাঁদ বাগধারার অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। কোন ধরনের শব্দে মূর্ধন্য ন হবে না? বিদেশি শব্দে মূর্ধন্য ন হবে না। দেশি এবং বিদেশি শব্দে মূর্ধন্য ন হয় না। মূর্ধন্য ন এর ব্যবহার হচ্ছে তৎসম শব্দে বেশি। আর নত্যবিধান বলতে আমরা বুঝি যে তৎসম শব্দের বানানে মূর্ধন্যের যে ব্যবহার তাকে হচ্ছে নত্যবিধান বলে। বাকি প্রশ্নগুলো হচ্ছে সেট একাডেমি ওরা সমাধান করেছে, সেখান থেকে নিয়েছি। আলাওয়াল কোন শতাব্দীর কবি? আমরা এই পেজটা পড়েছি, এটা লাগছে না। পরবর্তী প্রশ্ন আমাদের ইংরেজি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইংরেজি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এখানে যেহেতু দোষ স্বীকার করা বোঝাইছে, যে তখন আমরা গতকালকে লিখিত পরীক্ষায় ওটা বলেছিলাম যে যখন 3টা পার্সন দেওয়া থাকবে এবং দোষ স্বীকার করা বোঝাবে, তখন পার্সন হবে 1 2 3, এটা হচ্ছে ট্রিক। আর যখন ভালো কাজ বোঝাবে, পজিটিভ জিনিস, তখন হবে 2 3 1। তাহলে এটার উত্তর হবে হ, যে আই ইউ অ্যান্ড শি ওয়ার গিলটি। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্নস। এটার উত্তর হবে ক, টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ করেজ, যে সাহসের সাথে এনিমির প্রতিরোধ করা, মানে শত্রুর মোকাবেলা করা। টেক দ্য বুল বাই দ্য হর্নস এর অর্থ শত্রুর মোকাবেলা করা। এবার সিনটেক্স মিনস, আমরা জানি সিনটেক্স অর্থ বাক্যের সাথে সম্পর্কিত বাক্য তত্ত্বকে বা বাক্য গঠনকে সিনটেক্স বলে, এর জন্য উত্তর হবে ঘ। আমাদের পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। উত্তর হবে নো ফিওর দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। এইখানে সাবজেক্ট প্লুরাল, এই কারণেই অক্সিলারি ভার্ব হচ্ছে প্লুরাল হবে। এটাই হচ্ছে ডিফারেন্স এখানের, যে নো ফিওর, আর নো ফিওর
বসার কারণ হচ্ছে এখানে অন্যান্য অপশনগুলো কেন হবে না, যখন কাউন্টেবল নাউন বসে তখন হচ্ছে ফিউয়ার হয়। প্যাসিভ ভয়েস নন লাইক সিম, মানে কেউ তাকে পছন্দ করে না। আপনারা যখন প্রশ্নগুলো সমাধান করবেন তখন অর্থ বুঝে সমাধান করার চেষ্টা করবেন, তাহলে একসাথে যেমন অর্থের কাজও হয়ে যাবে, এর পাশাপাশি আপনার বেসিকটাও ক্লিয়ার হবে। তাহলে উত্তর হবে হচ্ছে হি ওয়াজ নট লাইকড বাই এনিওয়ান। আমরা জানি প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস AUX, এখানে যেহেতু আমরা এটাকে অবজেক্ট ধরতে পারি তাহলে আমরা অবজেক্ট ধরে নিই, অবজেক্ট প্লাস V3, এরপরে বাই, এরপরে সাবজেক্ট। এটা হচ্ছে সূত্র, এই সূত্র অনুযায়ী এখানে বসেছে, আর যেহেতু নন আছে এই কারণে নট বসেছে। তাহলে হি ওয়াজ নট লাইকড বাই এনিওয়ান। আর ভয়েস চেঞ্জ বা ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের দিকে সঙ্গতিপূর্ণ রাখতে হয়, এই কারণে নন থাকার কারণে আমরা যেহেতু নট নিছি এখানে এনিওয়ান হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইট ইজ ওয়াইজ ড্যাশ ইউ টু স্টাডি প্রপারলি। ইট ইজ ওয়াইজ অফ, এটা প্রিপজিশন, ইট ইজ ওয়াইজ অফ ইউ টু স্টাডি প্রপারলি। এবার নোটা বেনি, এটা কমন প্রশ্ন, বিগত সালে অনেকবার এসেছে, যে নোটা বেনি হচ্ছে মার্ক ওয়েল, এটা BCS এর প্রশ্ন। এটা হচ্ছে নোটা বেনি হচ্ছে ল্যাটিন ফ্রেজ। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ জুভেনিল। জুভেনিল অর্থ অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্ক। জুভেনিল অর্থ অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, যে কোনটা ভুল আছে। এখানে মিসলেনিয়াস, এই এই মিসলেনিয়াস এটাই যে গত 26 তারিখে যে ভূমি মন্ত্রণালয় পরীক্ষাটা হয়েছিল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, ওই পরীক্ষাতে এটা এসেছিল যে কারেক্ট স্পেলিং কোনটা। আসলে কারেক্ট স্পেলিং থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে, এটাও সঠিক, এটাও সঠিক। ডিসঅ্যাপয়েন্টমেন্ট কারিকুলাম, এটাও তো মনে হচ্ছে সঠিক। ওকে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে I wander lonely as a cloud is written by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বিউটি অফ নেচার বলা হয়। বিউটি অফ নেচার, এটাও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আবার জন কিটকে হচ্ছে পয়েট অফ বিউটি বলা হয়। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম জর্জ অরওয়েল, এটাও সাহিত্যের প্রশ্ন। এগুলো আসলে বিগত সালে অনেকবার এসেছে। আপনারা যখন BCS সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন বা জব সলিউশন করবেন, এই প্রশ্নগুলো দেখবেন যে বারবার এসেছে। এরপরেরটা হচ্ছে অ্যানালজি ওয়ার্ডস, যেমন রাইটার শব্দ যেমন লেখকের সাথে সম্পর্কিত, তাহলে চক ব্ল্যাকবোর্ডের সাথে সম্পর্কিত, এই জন্য উত্তর হবে গো। আপনারা এই অ্যানালজির ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিষয়টা ধরতে হবে যে কোনটার সাথে সাদৃশ্য, কোনটার সাথে সম্পর্কযুক্ত, এখানে কি বোঝাতে যাচ্ছে, এগুলো অর্থ সহকারে বুঝে আমাদেরকে অ্যানালজি উত্তর করতে হবে। 28 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি, এটার উত্তর হবে হি ইজ বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি। ডু নট হ্যাঙ্কার আফটার
এটা কমন প্রশ্ন, এটা প্রায় এসে থাকে। ডু নট হ্যাঙ্কার আফটার ফেম, যে বিখ্যাত হওয়ার পিছনে ছোট না। পরবর্তী প্রশ্ন, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য ওয়ার্ডস, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য ওয়ার্ডস, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এর নিয়ম অনুযায়ী এখানে খ নাম্বারটাই অন্যান্য অপশনগুলোর থেকে যুক্ত। হার্ডলি থাকলে আমরা জানি হোয়েন, এবং পরবর্তী যে সাবঅর্ডিনেটেড সেন্টেন্স সেটা সেই ক্ষেত্রে হবে ভার্ব হবে ভার্বের পাস্ট ফর্ম when he began laughing, এর উত্তর হবে খ। এবার আমরা অঙ্কে চলে এসেছি। অহনা ইংরেজি ও গণিতে মোট 176 নম্বর পেয়েছে, সেই ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, সে গণিতে কত পেয়েছে? এক্ষেত্রে আসলে অঙ্কটা আমরা এভাবে করতে পারি যে অহনা ইংরেজি ও গণিতে মোট 176 নম্বর পেয়েছে, তাহলে সে ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। গণিতে কত পেয়েছে আমরা এখানে এভাবে করতে পারি যে গণিতে আমরা ধরে নিই গণিতে পেয়েছে এক্স এবং ইংরেজিতে পেয়েছে 170 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে আমাদেরকে প্রশ্ন মতে কি বোঝাচ্ছে যে সে ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে, ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমাদের টোটালটার সমষ্টি কি হবে? x প্লাস 10 ইকুয়াল টু মাইনাস এক্স এখানে আমাদের একটু ভুল হচ্ছে। অহনা ইংরেজি ও গণিতে মোট 176 নম্বর পেয়েছে, সে ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। ও সরি, আসলে রাত হওয়াতে একটু কম কাজ করছে। এটা আমরা এভাবে করতে পারি যে গণিতে পেয়েছে এক্স, তাহলে কি ইংরেজি অপেক্ষা গণিতে, তাহলে ইংরেজি আমরা ধরে নেই এক্স আর গণিতে পেয়েছে এক্স প্লাস 10, যেহেতু সে ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর পেয়েছে তাহলে টোটালটার সমষ্টি হবে 176 2x equal to 176 minus 10 66 অতএব x equal to 166/283। এটা হচ্ছে ইংরেজি, ইংরেজিতে পেয়েছে সে 83 নম্বর, তাহলে গণিতে যেহেতু 10 নম্বর বেশি পাবে তাহলে প্লাস 10 উত্তর হবে 93। অনেক সময় সহজ প্রশ্ন পরীক্ষার হলে দেখবেন যে মাথায় আসতে চায় না, দেখ এরকম সিচুয়েশনেও পড়তে হতে পারে আপনাদের। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। একদম সহজ একটা প্রশ্ন ছিল। যে 32 নম্বর প্রশ্ন হচ্ছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4, 10 বছর পর পিতা ও পুত্রের অনুপাত 2:1। তাহলে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। আমরা পুত্রের বয়স x ধরতে পারি
যেহেতু এখানে দিয়ে রয়েছে পিতার বয়স 4x ধরি, পুত্রের বয়স x, আমরা একটু শর্টকাট করছি। তাহলে 10 বছর পূর্বে যদি পিতার বয়স 4x x হয়, এটা হয়, তাহলে আমাদের 10 বছর পরে 4x plus 10 x plus 10, এটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স। আবার কি বলছে যে আবার 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। আবার যখন 10 বছর আমরা নিব, আমরা একটু ডাইরেক্ট করি যে প্রশ্ন মতে 10 plus 10 oblique x equal to 10 plus 10 equal to 2:1। এটা আমরা প্রশ্ন মতে এইভাবে ধরে নিতে পারি, যেহেতু পরবর্তী 10 বছর পরে কি হবে, এরপরে আমরা আর গুণন করে কাটাকাটি করে উত্তর পেয়ে যাব 4x plus 20 2x plus 20 4x এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে 40 হবে, 40 minus 20 x equal to, এখানে 2x থাকে। আমি একটু শর্টকাট দ্রুত করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো তাই শর্টকাট করতে যাচ্ছিলাম। যাই হোক, তাহলে 20/2 equal to 10। এখন আমরা এই যে বর্তমান পিতার বয়স হলো এটা, এখানে যদি আমরা মানটা বসাই দিই 4 into 10 plus 10 equal to 50, আমাদের উত্তর হচ্ছে 50। এই যে উত্তর দেওয়া আছে এখানে 50। এইভাবে আপনারা অঙ্ক করবেন, আসলে পরীক্ষার হলে একটু শর্টকাট না করলে কভার করা যাবে না। আমাদের পরবর্তী প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। এগুলো আমরা অপশন টেস্ট করেও বের করতে পারি, আবার ধরেও বের করতে পারি যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে 7 যোগ করলে, যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে আমরা দুইটা অঙ্ক এক্স ও ওয়াই ধরতে পারি। আর প্রথম প্রশ্ন মধ্যে কি পাই, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে, অঙ্কদের সমষ্টি, এই যে সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয়। দশক স্থানীয় আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, এক্স কে ধরে নিলাম 10x, অঙ্কটির 3 গুণ, সরি তাহলে এখানে 3x হবে, 3 গুণ হয়। এখানে আমরা ওই এক্স বা এর মানও নিতে পারি, এটা একটু কম বেশি করে, y প্লাস 7 ইকুয়াল টু 3x মাইনাস x, বা y ইকুয়াল টু 2x মাইনাস 7, এটা আমরা একটা সমীকরণ পেলাম। এর পরবর্তী আমাদের কি বলছে যে কিন্তু সংখ্যাটি থেকে, আমরা সংখ্যাটি আগে বের করে নিই। এই সংখ্যাটি হচ্ছে, যেহেতু x কে দশক স্থানে বলছে, তাহলে 10x প্লাস y, এটা হচ্ছে আমাদের সংখ্যা। আমি একটু শর্টকাটে করছি, এটা বিস্তারিত না করলে আসলে আপনারা বুঝবেন না, তবে একটা ধারণা দেওয়ার জন্য। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে, তাহলে 10x প্লাস y থেকে 18 বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে, তখন হচ্ছে 10y প্লাস x হবে। এখন আমরা 10x minus x plus y minus 10y equal to 18 বা 9x minus y 9y equal to 18 x minus y
টু। এইখানে আমরা ওয়াই এর মান বসাই দিলে কি দাঁড়ায়, এক্স মাইনাস টু এক্স, আমরা যে মানটা ধরছিলাম -7 ইকুয়াল টু 2। 7 ইকুয়াল টু 2। তাহলে আমাদের এখান থেকে মাইনাস এক্স, এখান থেকে -7 প্লাস 2 ইকুয়াল টু -5 থাকে। তাহলে উভয় পক্ষের থেকে মাইনাস বাদ দিলে এক্স এর মান 5। আর এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মান পেতে গেলে আমরা এইখানে বসাই দিতে পারি, ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 5 মাইনাস 7, 5 দুগুণে 10 মাইনাস 7 ইকুয়াল টু, আমি একটু শর্টকাটে করছি, ওয়াই এর মান 3। তাহলে এক্স এর মান আমরা পেলাম 5, ওয়াই এর মান পেয়েছি 3। তাহলে সংখ্যাটির আমরা যদি বসাই, সংখ্যাটি ছিল 10x প্লাস ওয়াই, এইখানে 10 ইন্টু 5 প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 53 ইকুয়াল টু 53। এই 53 হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে এইগুলো কিভাবে শর্টকাট করতে হয়, এই শর্টকাটে একটু বিস্তারিত করে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলো লিখিত আকারে করে দিব একটা ধারণা দেওয়ার জন্য। তাহলে আমাদের উত্তর এখানে দেওয়া আছে 53। আমাদের 34 নম্বর প্রশ্ন, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? এটা আসলে খুব সহজ অঙ্কে বলে যে সূত্র জানা থাকলে এই অঙ্কটা দ্রুত করা যাবে। তাহলে দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান 7, আমাদের প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস 1/x কিউব, এর সূত্র আমরা জানি এক্স প্লাস 1/x কিউব মাইনাস 3x 1/x, এক্স প্লাস 1/x, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা মান বসাই দিলেই উত্তর পেয়ে যাব। এটা যে কাটাকাটি হয়ে যাবে 7। তাহলে আমরা জানি যে 7কে এটা একটু ভেঙে দেখে যে কিভাবে হয়। 7 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3/7 গুণ হবে, হ্যাঁ, 21। তাহলে 3/7 গুণ হলে আমাদের হয় হচ্ছে 343। 343 থেকে 21 বাদ গেলে থাকে হচ্ছে 322। আমাদের উত্তর হবে 322। যে আমাদের উত্তর দেওয়া আছে 322। এইভাবে অঙ্কগুলো করবেন। এগুলো আসলে কমন, এই যে আরেকটি খুব কমন একটি অঙ্ক, এটা না দেখে মানে মুখস্থের মতো হয়ে গেছে, যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.5 টাকা খরচে ঘরটি কার্পেট দিয়ে ঢাকতে 1102.5 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য কত? এটি রিটেন পরীক্ষায় অনেকবার এসেছে, এটা একটু আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা ধরে নিই যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থে যদি আমরা এক্স ধরি, প্রস্থে যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে 3x। তাহলে এক্স হলে, আর আমরা যদি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এইখানে আমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে যে কার্পেট দিয়ে ঢাকতে মোট যে খরচ আর প্রতি বর্গ মিটারের যেটা খরচ হয় সেটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রফল পেয়ে যাব যে 7.5। এটাকে কাটাকাটি করলে হবে 147। এটা মুখস্থের মতোই হয়ে গেছে, যে কাটাকাটিটা
একদিন বিস্তারিত দেখাবো, বা এইভাবে আমরা করতে পারি। একটু দেখাই দিই যে উভয় পক্ষে আপনি দশমিক উঠাই দিন, এই দশমিক এই দশমিক সেটা হলে 75 দিয়ে 11,025কে ভাগ দিলে আসবে হচ্ছে 147, তাহলে 147 বা 3x স্কোয়ার 147 3 দ্বারা ভাগ করি। এটা ব্যাংলিশ হয়ে গেছে তাই না, সরি। আসলে এগুলো খেয়াল রাখবেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই ভুলটা অনেকের হয়, তো বাংলা ইংরেজি মিলাই ফেলে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এটা ভাগ করলে হবে হচ্ছে 49। আমরা এই সূত্র অনুযায়ী জানি যে উভয় পাশে বর্গমূল করে, এই বর্গমূলটা কিভাবে করে আপনাদের একটু ডিটেলস দেখাই দিয়ে, যে 4/9 এটাকেই হচ্ছে বর্গমূল, প্রকৃত বর্গমূল বলে। এটা হচ্ছে বর্গমূল করে, অর্থাৎ x ইকুয়াল টু 7, x এর মান 7 পাইছি। আমাদের প্রশ্নে চাইছে যে ঘরটির দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য আমরা ধরছিলাম 3x, 3 × 7 ইকুয়াল টু 21। এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক, x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার y টু দি পাওয়ার 4 এর বৃহত্তম মান কত। এটাও খুব মোটামুটি ধারণা থাকলে আপনি করতে পারবেন যে x প্লাস ওয়াই মানে দুটি সংখ্যা যোগ করলে 6 হয়, হলে x স্কোয়ার এবং y টু দি পাওয়ার 4 এর বৃহত্তম মান সর্বোচ্চ কত হতে পারে। হ্যাঁ, এখানে উত্তর আছে 1024। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় একটা পার হয়ে যাচ্ছে, আর শরীরও খুব বেশি ভালো না, ব্রেনও একটু কম কাজ করছে, তাই দ্রুত শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি 75, বৃহত্তম সংখ্যার 1 একক তৃতীয়াংশ 30 অপেক্ষা যত কম, ক্ষুদ্রতম সংখ্যাটি 4 গুণ 50 অপেক্ষা তত বেশি, সংখ্যাটি দুটি কত। এটা একটু পেঁচানো অঙ্ক, এটা একটু সুন্দর করে আস্তে ধীরে ধীরে করলে আপনি পারবেন। যে দুটি সংখ্যার সমষ্টি 75, দুটি সংখ্যার সমষ্টি 75, এখানে এই যে অপশন টেস্ট করলেও আপনারা অনেক সময় পেয়ে যাবেন। আমরা এটা নিয়ে একটু গবেষণা করি। এই দুটি সংখ্যার সমষ্টি 60 আর 15 যোগ করলে 75, তাহলে বৃহত্তম সংখ্যার 1 তৃতীয়াংশ 30 অপেক্ষা যত কম, ক্ষুদ্রতম সংখ্যাটির 4 গুণ 50 অপেক্ষা তত বেশি। এইখানে হচ্ছে মায়ের কাছ একটু আছে যে 1 তৃতীয়াংশ 30, 1 তৃতীয়াংশ 30 অপেক্ষা যত কম, তাহলে 15 থাকে, আর ক্ষুদ্রতম সংখ্যাটির 4 গুণ মানে 60 হয়, 50 অপেক্ষা তত বেশি মানে 10 বেশি। 1 তৃতীয়াংশ বৃহত্তম সংখ্যাটি যদি আমরা 60 ধরি, 1 তৃতীয়াংশ 30 অপেক্ষা 1 তৃতীয়াংশ 30 অপেক্ষা 1 তৃতীয়াংশ, তাহলে 30 যদি আমরা 60 থেকে বাদ দিই, 30 থেকে ওই 30 যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 10, তাহলে হচ্ছে 10। আবার এইখানে যেমন কম ক্ষুদ্রতম সংখ্যাটি 4 গুণ, তাহলে কম ক্ষুদ্রতম সংখ্যা 15, 15 4 গুণ 60, তাহলে 50 অপেক্ষা তত বেশি, আবারও 10 বেশি, তাহলে এই অপশনটা আমাদের কাজ হচ্ছে। এইভাবে অপশন টেস্ট করেও আপনারা উত্তর করতে পারবেন, তাহলে সংখ্যা দুটি হবে কম। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আরেকটি পরবর্তী প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে উক্ত বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এটা একটু বোঝার বিষয়, অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটি বৃত্ত, আমরা চিত্রটা এঁকে নিই। এই যে একটা বৃত্ত, এর অন্তর্নিহিত বর্গক্ষেত্র হচ্ছে এটি,
এটা বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিতে পারি। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে 7, আবার এইখান থেকে এইটুকু, তাহলে টোটাল ব্যাস হচ্ছে 7 + 7, যদি যোগ দিই তাহলে হচ্ছে 14। আর আমরা জানি এটা যে বৃত্তের ব্যাসই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি, a√2 = 14। তাহলে এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। এর মান হবে, আমরা এটাকে একটু ভেঙে নিতে পারি, যে 2, এই 2 কেও আবার ভেঙে নিতে পারি। 2 কে আমরা কিভাবে ভেঙে নিতে পারি, যে 7√2 √2 আবার √2, এটা কেটে গেলে আমাদের এর মান থাকতেছে 7√2। তাহলে এখন আমাদের প্রশ্ন কি চাইছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a², তাহলে 7√2 স্কয়ার হবে 7 × 7 = 49, আর রুটের বর্গ করলে 2 হয়, উত্তর হবে 98। সহজ একটি প্রশ্ন। এটা একটু যদি চিত্র এঁকে এঁকে অঙ্কগুলো করে তাহলে খুব সুবিধা হয়। আর অঙ্ক হচ্ছে চর্চার বিষয়, যে যত বেশি চর্চা করবেন সে তত বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবে। না, ইংরেজি অঙ্ক যে কোনো পরীক্ষায় যদি আপনি ভালো করেন তাহলে সেইগুলো আপনাদেরকে অনেক কাজে দেবে, অন্যান্য চাকরি প্রার্থীর থেকে এগিয়ে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন, 8 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত। যে 8 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্ত, মানে পুরো উল্টাই দিছে। দেখেন, আগের প্রশ্নটা ছিল যে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র, আর এটা দিছে হচ্ছে বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্ত। এখানে আমরা বৃত্তটা এঁকে নিতে পারি, যে 8 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্ত। এই যে এটা একটি বর্গক্ষেত্র আমরা ধরে নিই, যে বাহু 4 বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে এর বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ, এই যে এর অভ্যন্তরে আমরা একটি বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র। 8 মিটার বাহু বিশিষ্ট, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, 8 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত। এই যে এইটাকে আমরা ব্যাস ধরতে পারি সম্পূর্ণটা, যে বর্গক্ষেত্রের বাহুর সমান হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা ব্যাসার্ধ সমান সমান জানি, যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে 8 কে আমরা 2 দ্বারা ভাগ করলে 4 পাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর, 4। এই যে 4 আর 4 যোগ করলে আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে চিত্র এঁকে এঁকে করার টেকনিক। আপনি যত বেশি জ্যামিতি হচ্ছে চিত্র এঁকে বুঝবেন, সেটা দীর্ঘদিন অনেকদিন মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। এটা খুব সহজ এবং কমন প্রশ্ন, বিগত সালে অনেকবার এসেছে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার, অতএব 1 সেকেন্ডে চাকাটি কয়বার ঘুরবে। আমরা একটা কাটাকাটি করে নিই, 3/2 থাকে। এখন আমরা জানি যে একটি চাকা, আমরা জানি কি জানি, যে একটি চাকা একটা বিন্দু থেকে, একটি চাকা যদি এই একবার ঘুরে তাহলে কত ডিগ্রি ঘুরলো। এই যে এভাবে যদি আমরা কি এখানে 90 তাহলে হচ্ছে টোটাল 360 ডিগ্রি। তাহলে চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে। এখানে আমরা 360 গুণ করি, 180,
তাহলে 3 দ্বারা 180কে গুণ করলে উত্তর হবে 540। এইভাবে আমরা বুঝে বুঝে করলে অঙ্ক খুব সহজ। 540 উত্তর হবে 540। আমাদের পরবর্তী অঙ্ক 3x minus 7y plus 10 equal to 0 এবং y minus 2x minus 3 equal to 0 হলে x ও y এর মান কত? এটা খুব সহজ একটা সমীকরণের অঙ্ক। এটা আমরা অঙ্কটি একটু হাতে নিই। তাহলে কি আছে? 3x minus 7y equal to এখানে এইভাবে দিয়ে আছে, তাই না? এটাকে আমরা আমাদের সুবিধার্থে আমরা এইভাবে নিতে পারি। আরেকটা মান হচ্ছে y minus 2x minus 3 equal to 0। এটাকে আমরা সাজাই নিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে equal to minus 3। ওই পক্ষ থেকে আমরা মাইনাস উঠাই দিতে পারি, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হবে 2x minus y equal to 3। হ্যাঁ, আবার এখানে আরেকটা কাজ করতে পারি যে আমরা এই y এর মান এই লাইন না করে আমরা y এর মানটা বের করে নিতে পারি, যেহেতু তখন y এর মান x এর এখানে 1 নম্বর সমীকরণে বসলে আমরা মান পেয়ে যাব minus 3 plus 2x। এটাকে সাজায় লেখা যায় 2x minus 3। এটাকে আমরা এই মান এখানে বসাই, y এর মান 3x minus 7 equal to 2x minus 3 equal to 10 বা x minus 3 3 সাথে 21 মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু 10। আর এখানে কাটাকাটি করলে থাকতেছে 11x, আবার এখানে 10 মাইনাস 21 এটা বিয়োগ করলে হবে মাইনাস 11। তাহলে x এর মান এখানে দাঁড়ায় হচ্ছে 1, x এর মান দাঁড়াবে হচ্ছে 1। আবার y এর মান যদি দাঁড়ায় অনেক সময় এই যে প্লাস মাইনাসে ভুল গেলে কিন্তু অঙ্ক ভুলার সমূহ সম্ভাবনা থাকে, তাই আমাদের এখানে একটু আমরা দেখি যে আমাদের প্লাস মাইনাসটা ভুল হয়েছে কিনা। 10 সরি আমাদের -10 ছিল, তাই না? এখানে আমাদের একটু ভুল হয়েছে কিনা দেখি। y minus 2x minus 3 equal to 0। 2x minus 3 এই প্লাস মাইনাস একবার যদি আটকে যায় তাহলে অঙ্ক কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা minus 2x plus y equal to minus 3। ও এইখানে যে এইখানে আমাদের ভুল হয়েছে, এখানে মাইনাসটা হবে না, প্লাস প্লাস হয়ে যায়। এখানে আমরা ভুল করছি, এই যে এটা প্লাস হবে। এই দেখেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। প্লাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস এই পাশে গেলে হচ্ছে প্লাস, আর এটা মাইনাস ছিল, তাহলে উত্তর আমাদের 1 হয়। এখানে উত্তর হবে -1। দেখছেন, একটু মাইনাস প্লাসে যদি এলোমেলো উঠাতে ভুল যায় তাহলে হচ্ছে অঙ্ক শেষ। এগুলো একটু খেয়াল রাখতে হবে সকলকে। তাহলে x এর মান হচ্ছে আমরা -1 পেলাম,
তাহলে আমরা ওয়াই এর মান যদি পেতে চাই এক্স এর মান বসে দিতে হবে 2x plus 3 minus 1 plus 3 minus 2 plus 3 এর উত্তর হবে 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ওয়াই। এইভাবে আসলে লিখিত পরীক্ষা যখন আপনারা লিখবেন তখন হচ্ছে এইভাবে উত্তরটা লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর কাটা যাবে। মাইনাস 1 1 এটা উত্তর। দেখি আমরা উত্তরটা, এই যে ক নম্বর উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার যেতে এবং ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগবে? এটা আসলে খুব কমন একটি প্রশ্ন, এটা বিগত সালে অনেকবার এসেছে। এই প্রশ্নটা আমরা একটু কিভাবে শর্টকাটে করা যায় সেটা একটু শিখবো। যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় এত কিলোমিটার, তাহলে নদী পথে 48 কিলোমিটার যেয়ে এবং ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগে? আমরা এভাবে ধরে নিতে পারি যে লঞ্চ এবং স্রোতের অনুকূল গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 18 এবং 6, তাহলে হবে হচ্ছে 24। হ্যাঁ, এটা হচ্ছে অনুকূলের ক্ষেত্রে। আবার প্রতিকূলের ক্ষেত্রে আমরা জানি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 18 মাইনাস 6 ইকুয়াল টু 12। এখন আমরা আরেকটি বিষয় কি জানি, আরেকটি বিষয় জানি যে দূরত্ব। দেখেন এটা একটা সূত্র, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এখন আমরা যখন সময় বের করব তখন হবে হচ্ছে দূরত্ব ভাগ বেগ। এই সূত্রে যদি আমরা বসাই তাহলে আমাদের কিন্তু প্রতিটাই আমরা পেয়ে যাবো। এটা অনুকূলের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 48/24 সমান 2। আবার এই ক্ষেত্রে প্রতিকূলের ক্ষেত্রে 48/12 ইকুয়াল টু 4। তাহলে টোটাল টাইম হচ্ছে 4 + 2 ইকুয়াল টু 6 ঘন্টা। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখেন উত্তর হচ্ছে 6 ঘন্টা। এভাবে আপনারা বের করতে পারেন খুব সহজে। আমাদের পরবর্তী প্রশ্ন, 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হয়? এটা আসলে একটু বড় অঙ্ক, এটাও অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে। উত্তর হবে যে 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 হবে। এটা করলে একটু বেশ সময় লাগবে, বিস্তারিত লিখে না করলে বুঝবেন না। এটা স্কিপ করে যাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে একদিন করব। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে কত টাকা লাভ হবে? প্রশ্ন হচ্ছে অঙ্কর ক্ষেত্রে প্রশ্ন কি চাচ্ছে, কি বের করতে হবে, কি দেওয়া আছে, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্ক করাটা সহজ হবে। তাহলে কি আছে, একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, আর মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে কত টাকা লাভ হবে? এখানে উত্তর 100 টাকা দিয়ে আছে। আমরা এইভাবে ধরতে পারি যে একটি পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল 100 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য ছিল 100 টাকা ধরলাম। এবার ওইটাকে দ্বিগুণ করলাম, আমরা দ্বিগুণ করলে হবে 200 টাকা। দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়।
এই 200 টাকা হলে মুনাফা 3 গুণ হচ্ছে। এবার মূল্য বৃদ্ধি না করে পণ্যটি যদি বিক্রি করি, কোনো মূল্য বিক্রি করলাম না, তখন পণ্যটি যদি বিক্রি করলে কত টাকা লাভ হবে? তাহলে এই 100 টাকার থেকে 200 টাকা যখন হলো, দ্বিগুণ হলো বিক্রয় মূল্য, তখন লাভ কত হলো? ক্রয় মূল্য 100 টাকা ছিল, বিক্রয় মূল্য হলো 200 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 100 টাকা। সেই 100 টাকা উত্তর। এইভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে সহজ হবে। আর অঙ্ক পরীক্ষা হলে যত ক্রিটিক্যাল ভাবে চিন্তা করবেন, গভীর চিন্তা করবেন, তত পেঁচাই যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন এবং শেষ অঙ্ক, x - 2 = √3 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? এটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, আবার মান বের করে করতে পারি। এটাও মান নির্ণয়ের অঙ্ক। তাহলে দেওয়া আছে x - 2 = √3, তাহলে x এর মান দাঁড়াচ্ছে √3 + 2 বা 1/x = 1 3 + 2। এটা মান নির্ণয়ের অঙ্ক। এই ধরনের অঙ্ক অনেকবার এসেছে, লিখিত, এমসিকিউ সব জায়গায় আসে। এটাকে আমাদের উভয় পক্ষকে সূত্রে আনার জন্য, a² - b² সূত্রে আনার জন্য 2 দ্বারা গুণ করতে হবে। সরি, -2 এটাকে করলে আমরা কি পাবো? স্কয়ার +2²। এইখানে এই যে একটা জিনিস দেখেন, এইখানে আমাদের একটু বুদ্ধির ভুল হয়েছে। সেটা হচ্ছে আমাদের এইখানে এই মানটাকে উল্টাই দেওয়ার দরকার ছিল। সেটা কিভাবে? এই যে এখানে আমাদের x = যদি আমরা 2 + √3 ধরতাম, তাহলে আমাদের সুবিধা হতো। এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে প্রবলেমটা হয়েছে, এখানে 3 - 4 হচ্ছে, মাইনাস থেকে যাচ্ছে, কিন্তু আমাদের টার্গেট থাকবে যে এই মাইনাসটা এখানে আনা যাবে না। মানে এই মাইনাসটা বলতে আমাদেরকে -1 আসবে, সেই 1টা আনা যাবে না। এই কারণে আমাদের 2 + √3 * 2 - √3 হবে। কারণ প্লাস থাকলে আমরা স্থান চেঞ্জ করতেই পারি। 2 - √3 x 2 - √3। এই যে এখন আমরা এইভাবে লিখতে পারি, a², 2 - √3, এখানে 4 হবে, এখানে হবে 3, তাহলে আমাদের মান আসছে 2 - √3, এই যে 1। তাহলে টোটাল মানটা দ্বারা হচ্ছে 2 - √3। এখন আমরা লিখতে পারি x + 1/x = 2 + √3 + 2। আমাদের সূত্রের যাতে আমরা মান বসাতে পারি, সেই কারণে আমরা এরকম করলাম। এই যে মাইনাস প্লাস এই টাকাটা থাকলো 4। এখন আমাদের যে প্রদত্ত রাশিটা দিয়েছিল যে x⁴ = 1, x⁴, আপনারা যখন এই ধরনের অঙ্ক করবেন, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমাদেরকে প্রথমে ভাঙায় নিতে হবে। এগুলো সব এসএসসি লেভেলের অঙ্ক। আপনারা যারা এসএসসি লেভেলে ফাঁকি দেন নাই, তারাও এখন ফাঁকিতে পড়বেন না। তাদের কাছে এসব অঙ্ক কোনো বিষয় না। সূত্র -2
টু এক্স স্কোয়ার 1/x²। দেখ আমার হাতের লেখা একটু খারাপ দূরত্ব লিখছি, আপনারা বুঝতে পারলেই হলো। পরবর্তীতে এক্স প্লাস, যেমন এটা সূত্র হচ্ছে এ প্লাস বি, যে সূত্রটা আছে এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার, যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র অনুযায়ী হচ্ছে এখানে বসেছি। আর পরবর্তীতে এটা ধরে নিই এক্স প্লাস 1/x, এই সূত্র আমরা এটা ধরে নিলাম, সেই সূত্র এই যে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা আসবে, বাইরে টুটা আসবে। এখানে আমরা মান বসাই দিতে পারি, যে মান 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 এখানে কত থাকতেছে, ইকুয়াল টু 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এখানে আসলে মান এখানে আমাদের কমে গেল কেন, এখানে আমাদের কি ভুলটা হয়েছে, যে উত্তর হওয়ার কথা হচ্ছে 194, তাই না? তাহলে আমাদের এটা মাইনাসের সূত্রে আসার কথা। অনেক রাতে রাতে মাথাও কাজ করছে না। এটাকে যদি আমরা মাইনাস ধরি, যাক এটা কষ্টের সাথে এটা আমরা যদি মাইনাস ধরে করি, দেখি মাইনাস ধরে করলে কি হয়। 1/x, যদি মাইনাসের মান বসাই তাহলে হয়তো মানটা বাড়তে পারে। আমরা মান পেয়েছিলাম হচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস ব্র্যাকেট দিয়ে 2 মাইনাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। তাহলে এখানে এই টু এইভাবে করে দেখি, আমাদের মানটা আসলে উল্টা ধরা হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা ধরলে হয়তো হবে রুট 3। তাহলে আবার আমরা সূত্রে চলে যাই, এক্স টু দি পাওয়ার 4/4। প্রথমে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, পরে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকলো, মাইনাস 2 থাকলো। এবার আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করে দেখি, এই যে যেহেতু আমরা এই মানটা বসাবো, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস এই যে আমাদের একটু সময় নষ্ট হচ্ছে হয়তো আপনাদের, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তাহলে আমরা মানটা বসাই, মান হচ্ছে 2√3 হোল স্কোয়ার প্লাস হবে, যে আপনাদের আমাদের কি মান দেওয়া আছে, কি মানটা বের করতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 194। এই যে 194 আমরা পেয়ে গেছি।
বেশ, সরি, আমাদের একটু নেট কানেকশন প্রবলেম ছিল, সেই কারণে আমরা শেষ পর্যন্ত পেয়েছি। আমাদেরকে অপশনটা দেখে নিতে হবে, অপশনটা দেখে নিলেই হচ্ছে আমরা মূল উত্তরটা পাবো। ঠিক আছে, আমাদের পরবর্তী 9টা কোয়েশ্চেন সাধারণ জ্ঞান, এগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, আসলে এতক্ষণ ক্লাসে ধৈর্য সহকারে ক্লাস করাটাও খুব কষ্টকর বিষয়। যাক, আমার একটু ক্ষুদ্র প্রয়াস যে আপনাদের যাতে উপকার হয় সেই চেষ্টাই করছি, এবং এর পাশাপাশি নিজেরও চর্চা হচ্ছে। তাহলে আমরা সাধারণ জ্ঞানে চলে যাই। যে 46 নম্বর প্রশ্ন, নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচ। এটা আসলে আমার জানা নাই, এই জন্য মার্ক করে রেখেছি যে সুইচ। নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব নয়? সুইচ। তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? শর্টিং। যেগুলো হচ্ছে আনকমন বা ইফ, আপনারা যখন প্রশ্ন সলভ করবেন বা পড়বেন তখন হচ্ছে এরকম মার্ক করে রাখবেন। তবে 48 নম্বর প্রশ্ন, মাল্টিমিডিয়া কতটি প্রকাশের মাধ্যমে সমন্বয়ে গঠিত? 3টি। এগুলো আনকমন প্রশ্ন। চেয়েছিলাম যে সবগুলো শেষ করবো, আজকে 3টা সেট প্রশ্ন শেষ করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের নেট কানেকশন একটু খারাপ। 49 নম্বর প্রশ্ন, বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? ডেটাবেস সফটওয়্যার। বিপুল পরিমাণ তথ্য থেকে খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? ডেটাবেস সফটওয়্যার। ওয়াইফাই এর কভারেজ এরিয়া কত? 50 থেকে 200 মিটার। এগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন, এগুলো মুখস্থ রাখতে হবে। তারপরে মোবাইল ফোন ডেটা ট্রান্সমিশনে কোন ধরনের মোড? ফুল ডুপ্লেক্স মোড। এটা খুব কমন প্রশ্ন, এটা আসলে জানাশোনার মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই করতে হবে। এরপরে ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে তথ্য প্রযুক্তির সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? সবগুলো। টেক্সট, ভিডিও, শব্দ সবগুলো ডিজিটাল কন্টেন্ট। 14 নম্বর প্রশ্ন, এআই কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? জটিল ও রিপিটেড কাজে, মানে জটিল, একটু জটিল কাজ এবং পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো সেই কাজে হচ্ছে এআই ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা অনেকেই যারা কম্পিউটার সম্পর্কিত পড়বেন তারা জানবেন, আবার অনেকেই নাও জানতে পারেন। আমার একটু জানাশোনার বাইরে, তাই এটা মার্ক করে রেখেছি যাতে পরবর্তীতে যখন আমি রিভাইজ দেবো তখন এটা যাতে আমার পড়তে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, কি ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ হয়? প্যারালাল ডেটা ট্রান্সমিশনে। এবার ডেটার গোপনীয়তা রক্ষার জন্য কি করা হয়? এনক্রিপশন। আমরা জানি যে এনক্রিপশন করা হয়। এবার কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে গণনা করা হয়? অ্যাডা ল্যাভলেস। আমরা জানি যে প্রোগ্রামারের জনক হচ্ছে অ্যাডা ল্যাভলেস। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, কারণ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা যে প্রেজেন্টেশনের কাজগুলো করি এই কারণে হচ্ছে এটা মাইক্রোসফট সফটওয়্যার। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, কোনটি মাল্টিমিডিয়া? এটা পড়েছি। শেষ প্রশ্ন, ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? ফিল্ড সাইজ। এটাও আমার কাছে একটু আনকমন মনে হয়েছে, আমি মার্ক করে রেখেছি, আপনারা এইভাবে মার্ক করে রাখবেন যে ফিল্ড সাইজ। যাক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও দুটো সেট পরীক্ষা রয়ে গেছে, ইনশাল্লাহ আগামী দিন একটা করবো। আজকে দীর্ঘক্ষণ ক্লাস হয়ে গেছে। যাক, ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা বিগত সালে প্রশ্ন এইভাবে বুঝে বুঝে সমাধান করবেন আর ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে একসাথে লিখিত এমসিকিউ কভার হবে। আর এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ,
আপনারা যত বেশি তথ্য প্রযুক্তি এবং কৌশলে আগাবেন, অন্যদের থেকে তত বেশি এগিয়ে থাকবেন। যাক, আমার এই ক্ষুদ্র প্রয়াসে যদি আপনাদের উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামীতে নতুন আরেকটি পরীক্ষার প্রশ্ন সমাধান, ব্যাখ্যা সহ বিশ্লেষণ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত